সভাপতি আসন অলঙ্কৃত করবার জন্য আমি প্রস্তাব করছি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নাম। আমি এই প্রস্তাব সর্বমতাকরণের সমর্থন করছি। অরূপ চৌধুরী, পরিবেশবিদ, জাতীয় শিক্ষক, সাহিত্যিক এবং আরেকটা তার কোড নাম আছে গাছমাস্টার। অরূপ চৌধুরীর নাম প্রস্তাব করছি বিশিষ্ট অতিথি হিসেবে। একদিন নাকি যেতেই হবে নিয়মের গণ্ডির মধ্যে, কিন্তু আমি আশা রাখবো দাদার আগামী জীবন সুস্থ নিরোগ কাটবে, স্কুলে আরো বেশি সময় দেবেন এই আশা রেখে শেষ করছি। সুমন, মাননীয় স্বপনেন্দ্রনাথ মহাশয় তিনিও তার স্মারক পাঠিয়েছেন স্নেহভাজন প্রধান শিক্ষকের উদ্দেশ্যে। প্রিয় এবং শ্রদ্ধেয় শ্রীরামপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার দীর্ঘ কর্মজীবনের আজকে পরিসমাপ্তি এবং সেই উপলক্ষে বিদায় সংবর্ধনা। উপস্থিত আছেন আমাদের পরম সৌভাগ্য। আজকে সৌভাগ্য এই কারণে যে সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্রীরামপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের চাঁদের হাট বসেছে বলা যেতে পারে। সমস্ত বিদ্যজন গুণীজন একসঙ্গে যারা এখানে সমবেত হয়েছে, খুব কমই এই ধরনের অনুষ্ঠানে একসঙ্গে আমরা পাই। উপস্থিত আছেন বিদ্যাসাগর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং সঞ্চালনা করছেন আমাদের সকলের প্রিয় আমার অত্যন্ত কাছের শ্রী ইন্দ্রনীল গোস্বামী মহাশয়। উপস্থিত সকল বিদ্যজন গুণীজন, এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষয়িত্রী, শিক্ষাকর্মী, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক মণ্ডলী, আমাদের অভিভাবক মণ্ডলী, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সর্বোপরি বর্তমান ছাত্রছাত্রী সকলকে আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি প্রণাম জানাই এবং ছাত্রদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। একটা দীর্ঘ যাত্রার পরিসমাপ্তি, যেটা নির্দিষ্ট করাই ছিল, যেদিন কাজে যোগদান করেছিলেন সেই দিনে এই দিনটা নির্দিষ্ট হয়েছিল। স্বাভাবিকভাবেই একটা অপেক্ষাও চলে বলা যেতে পারে, কিন্তু আজকে যাই হোক না কেন মনটা তো বিষাদে আমাদের ছেড়ে যায়, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন একসঙ্গে কাজ করবার বিদ্যালয়ের সম্পাদক হিসাবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে মাননীয় শেখর মৈত্র তার যে গুণ, তার যে পাণ্ডিত্য, আমি তার সামনেই বলছি, সেটা কিন্তু সেভাবে বিচ্ছুরিত হয়নি। তার পাণ্ডিত্য যেটা এখনো বিকশিত হয়নি সেই অর্থে, অর্থাৎ আমাদের সমাজের কাছে। আমি আশা করব শুধু আজকের দিনে আমার একটাই চাওয়া, যে একটা বৃহত্তর ক্ষেত্রে এতদিন উনি কাজ করেছেন একটা বিদ্যালয়ের গণ্ডির মধ্যে দাঁড়িয়ে, গণ্ডির মধ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সম্বন্ধে তিনি চিন্তাভাবনা করেছেন, তাদের ভবিষ্যৎ তৈরি করবার চেষ্টা করেছেন। কিন্তু তার যে পাণ্ডিত্য, আমি যতটুকু জানি যে 4-5টা ভাষা তার অনায়াস দখল আছে এবং সে বিষয়ে তার স্বীকৃতিও আছে, কিন্তু সেভাবে এই বিষয়গুলো কিন্তু অনেকে আমরা জানি না। আমি আশা করব এবং আমরা চাইব, মাননীয় মন্ত্রী মহোদয় সেই বার্তাটা পাঠিয়েছেন, তিনি তার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন যে একটা বৃহত্তর ক্ষেত্র কিন্তু সামনে প্রস্তুত, যে ক্ষেত্রে কাজ করবার জন্য কাজ করলে আমাদের সমাজ উপকৃত হবে, এই সমাজের মানুষ উপকৃত হবেন। আমি আশা করব আগামী দিনে আপনি সেই সামাজিক কাজকর্মে নিমজ্জিত থেকে এলাকার মানুষের স্বার্থে আরও বেশি করে নিয়োজিত থাকবেন। এই আবেদন করে উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে, ছাত্রদের আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, মাননীয় শেখর মৈত্র মহাশয়ের সুদীর্ঘ জীবন, তার পরিবারের সুখ শান্তি এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সভায় বলার এখন তো কিছু নেই, এখন শেখরের সঙ্গে
ও সম্পর্কটা আমার দাদা ভাই। ওর সঙ্গে পরিচয় আমার 80-র দশকে। 1980 সালে যেই সময়ে ছাত্র যুব উৎসব শুরু হয় ব্লক লেভেলে, সেই সময় থেকেই যখন আমরা দায়িত্ব নিয়ে ছাত্র যুব উৎসব পরিচালনা করতাম, সেই সময় থেকেই শেখরের সঙ্গে বিভিন্ন লেখালেখি অনুষ্ঠান পরিচালনা বা বিভিন্ন অনুষ্ঠানে নানা বিষয়গুলোকে সাজানো, সেই সময় থেকেই শেখরের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কটা মাঝখানে ভাঙেনি, এখনো পর্যন্ত অটুট আছে। এখনো তার শিক্ষক জীবন যখন শুরু হয় পাটুলিতে 1988-89 হবে বোধহয়, সম্ভবত 89 নাকি 89 সেই পিরিয়ডও সেই সময় আমাদের সহযোগিতা ছিল। পাটুলি স্কুলে যখন যোগদান করে, আজ সেই সময় থেকেই তার সঙ্গে আমাদের পরিচয়, এবং পরবর্তীকালে বিভিন্ন স্কুল ঘুরে পরবর্তীকালে শ্রীরামপুর এই ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষকতা দায়িত্ব পালন করে দীর্ঘ 22 বছর এখানে শিক্ষকতা করেছেন। আজকে তার চাকরি জীবনে, শিক্ষকতা জীবনে শেষ দিন। আমরা সবাই আশা করব এই চাকরি জীবনেও যেমন সফল, আগামী দিনেও। আর আমাদের চাকরি জীবন একটা জায়গা থাকে যেখানে আমাদের মানুষ করার কারিগর যাদেরকে আমরা বলি, সেই হিসাবে নতুন প্রজন্মকে গড়ে তোলা, সেইটা হচ্ছে সব থেকে বড় দায়িত্ব থাকে আমাদের শিক্ষকতা যতদিন পর্যন্ত করি। শিক্ষকতার অবসর নেওয়ার পরে কিন্তু সামাজিক জীবনে একটা বড় ভূমিকা নেওয়ার জায়গা থেকে যায়, যদি আমরা সেটা পালন করি। তাহলে সেই ক্ষেত্রে আশা করব যে আগামী দিনগুলোতে সুস্থ সবলভাবে, মানসিকভাবে, সব দিক থেকে ভালো থেকে। পর্বটা কিন্তু অ্যাকচুয়ালি বিষাদময়, মানে বিদায় সম্বর্ধনা। যিনি দীর্ঘদিন এই বিদ্যালয়টাকে পরিচর্যা করে গিয়েছেন নিজের হাতে, যিনি অনেক কাজ করে গিয়েছেন, তার স্মৃতি অবশ্যই থাকবে। কিন্তু তাকে বিদায় নিতেই হবে, আর আমাদের সকলকেও এটা মেনে নিতে হবে যে নিয়ম অনুযায়ী তাকে ছাড়তেই হবে। তবু রবীন্দ্রনাথের কথায় যেতে নাই দেব, তবু যেতে দিতে হয়। তাই শেখরবাবু বলে একই কথা, যেতে দিতেই হবে। তার আজকের দিনের পর থেকে জীবনের আরেক নতুন অধ্যায় আরম্ভ হবে, সেটা যেন সুখের হয়। তার পরিবার পরিজন নিয়ে তিনি যেন বাকি জীবনটা মানে আনন্দের মধ্যে থেকে কাজ করতে পারেন, এবং এই বিদ্যালয়ের থেকে আজকে তিনি বিদায় সম্বর্ধনা পেলেন, বিদায় নিলেন, কিন্তু এই বিদ্যালয়কে তিনি বলতে পারবেন না। এটা আমাদের বিশ্বাস এবং এটাই হয়। তবে উনি বিদায় নিলেও এই বিদ্যালয়ের সঙ্গে ওনার যোগাযোগ থাকবেই। তাই এই বিদায় লগ্নে ওনাকেও শুভেচ্ছা জানালাম, এবং এই বিদ্যালয়ের সমস্ত গুণীজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন সবাইকে আমি নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিদায়ী বন্ধুকে বলছি আপনিও সুস্থ থাকবেন। একটি স্মারক গ্রন্থ আমরা প্রকাশ করেছি। স্মারক গ্রন্থটি গত 11ই জুলাই আমরা প্রকাশ করেছি। আমাদের বিদ্যালয়ে যে প্রবেশ তরুণ এবং স্মারক গ্রন্থে দুটো আমরা 11ই জুলাই উদ্বোধন করেছি। তো এই স্মারক গ্রন্থটি আমি তুলে দিচ্ছি শেখরের হাতে। এই স্মারক গ্রন্থটি একটি নবদ্বীপ শহরের একটি দলিল, হেরিটেজ শহর নবদ্বীপকে নিয়ে লেখা প্রায় 50টির উপর প্রবন্ধের সংকলন, 550 পৃষ্ঠার এই আকর গ্রন্থ নবদ্বীপ হিন্দু স্কুল সার্ধশতবর্ষ স্মারক গ্রন্থ, সেটি আমি শেখরের হাতে তুলে দিচ্ছি।
টুকরো টুকরো গল্প বলার চেষ্টা করি। তো আজকে আমি খুব বেশি হলে হার্ডলি মিনিট তিনেক নেব ভেবেছি আর কি। আর চেয়ারম্যান সাহেব আছেন, খুব ব্যস্ত মানুষ, উনি আমাদের এক অধ্যাপক ছাত্রকে রূপোর সরস্বতী মূর্তি প্রদান করবেন। আর আরেকটি রূপোর মূর্তি আছে, সেটি প্রাক্তন বিধায়ক সুব্রত পাল মহাশয় তুলে দেবেন। আমি তার আগে মিনিট কয়েক গল্প বলবো। যদি এরকম চেঁচাস তাহলে কিন্তু আমি বন্ধ করে দেবো। আমি শ্যামলবাবুকে বলেছিলাম এইসব করবেন না, একটা বড় অনুষ্ঠান করতে হবে না, আমি বড় আকারেও করতে হবে না, মেজ আকারে কোনো আকারেই করতে হবে না, শেষ দিন ছাত্রদের পড়িয়ে টড়িয়ে সবাই ভালো থাকো বলে বাড়ি চলে যায়, সেটাই ভালো হতো। এটা শ্যামলবাবুর আবেগে আগ্রহে এরকম ব্যাপারটা হয়ে গেল আর কি। তো আজকে আমি কিভাবে ইউনাইটেড এলাম বা এখানে বক্তব্য রাখছি, এটা দেখতে গেলে একটু পেছনে তাকাতে হবে। পেছনে তাকানো বলতে গেলে একটা সময় এই তোদের মতো বাচ্চা অবস্থায় যখন জীবন শুরু করলাম, মানে যখন বোধ হলো যে আমাকে কিছু করতে হবে, তা দেখলাম আমার বাবা বিদ্যানগর জিপি বিদ্যা মন্দিরের সহকারী প্রধান শিক্ষক, হাত ধরে এনেছিলেন বাপিদার বাবা, মানে আমার বাবার মা আর বাপিদার বাবার বাবা সহদর ভাই বোন। বাপিদা আমার দাদা, পাতানো দাদা নয়, সত্যি সত্যি দাদা। তো যাই হোক, বাবা বিভিন্ন সময় অন্যান্য কাজের সাথেও যুক্ত হয়েছিলেন। সেটা হচ্ছে একটা তপন ব্লকের এসআই, তারপর অবিভক্ত 24 পরগনার রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার, আরও অনেক কিছু। যে কোনো একটা যদি শেষ পর্যন্ত ধরে থাকতেন, হয়তো রাইটার্সে বা বিকাশ ভবন থেকে রিটায়ার করতেন। কিন্তু পরেশচন্দ্র গোস্বামীর এমনই একটা ব্যক্তিত্বের বলয় ছিল যে ওটা ছেড়ে আর কেউ বেরোতে পারলেন না। আর কীভাবে বিদ্যানগর স্কুল হলো, গয়রামদাস বলে একজন জমি দিয়েছিলেন, আর পরেশচন্দ্র গোস্বামী তিনিই তখন একমাত্র গ্র্যাজুয়েট, তাই তো। আর তার ভাইরা মনীশচন্দ্র গোস্বামী, জ্যোতিষচন্দ্র গোস্বামী, তারা নিজের ভাই। জ্যোতিষর মৈত্র তার হচ্ছে পিস্তুত ভাই, এই মামাতো পিস্তুত ভাইরা। বড় পাত্তার হচ্ছে পরেশবাবু, সব ধুতি পড়া আমল। সেই অবস্থায় গিয়ে ঘাড়ে মাছ তুলে বিদ্যানগরটা তৈরি করেন। তো যাই হোক, আমার বাবার শিক্ষকতা, বাবা ডেভিড হেয়ারের অ্যালামনি ছিলেন, কিছুদিন অধ্যাপনাও করেছেন বিএড কলেজে। অনেকের ধারণা নেই বা জানা নেই যে বিদ্যানগরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত বিএড পাঠ্যক্রম শুরু হয় প্রথম পরেশ গোস্বামীর উদ্যোগে। আর আমার বাবার ছাত্র ছিলেন, পরে শুনেছি, এই আমাদের পণ্ডিত মশাই প্রভাত প্রতিম, যেন নাম নবদ্বীপে হয়েছে ভট্টাচার্য মশাই, হ্যাঁ ওরাচাঁদ ভট্টাচার্য বলছেন উনি নাকি আমার বাবার ছাত্র ছিলেন। যাই হোক, তা সেই ঘরানা থেকে আসা। আর আমার মা নদিয়ার একটা স্কুলের শিক্ষয়িত্রী ছিলেন, হাই স্কুলের। তা আগেকার দিনে তো ঠাকমা কনজারভেটিভ, বিয়ে করেছো বেশ করেছো, আর পড়াতে হবে না। হয়তো মাইনে টাইনে কম ছিল তাই ছেড়ে দিয়েছেন, এখনকার মতো মাইনে হলে ছাড়তেন না। তো এই গেল আমার পিতৃকুল। আর মাতৃকুলের দিক দিয়ে আদিত্য আছে এখানে, এই তো আদিত্য আছে, ওর মধ্যে আমার পূর্বপুরুষের রক্ত খুঁজে পাই। তা আমার মাতৃকুলের দিক দিয়ে আমার দাদু ছিলেন, মানে মায়ের বাবা হচ্ছে কাশীপুর গার্মস অ্যান্ড সেল ফ্যাক্টরির সার্ভিস ইঞ্জিনিয়ার। আর মার মা ওই সুপ্রদানের পূর্বস্থলের তপন রায় সমর রায় মানব রায় যে পরিবারের, ওই রায় পরিবারের। তা সুতরাং জন্মের পর যেটা বোধগম্য হলো আমার, যে ফুটবল চর্চা বা মিলিটারিতে যাওয়া, এইসব কিছু করে পালানো যাবে না। ওই বইপত্র, খাতা, অধ্যাপক, শিক্ষক এই নিয়েই থাকতে হবে। তা বাপিদা বলছে এই গল্পটাই আমি করে ভালো লাগছে না, অন্য একটা কিছু বলো, অন্য নাম দাও। তা ধরা যাক গল্পের খাতিরে নামটা পলাশ। দুটো শব্দের মাত্রা, মানে দুটো অক্ষরের মাত্রা নেই, একটার আছে। তো যেহেতু দুটোর মাত্রা নেই, বললে ছেলে তো মাত্রা কেন হবে? তা অন্যরা কাউকে বললেন না, একটা তো মাত্রা আছে, লিমিটের মধ্যেই থাকবে। তো যাই হোক, পলাশ একটার সময় লাইব্রেরিতে গিয়ে তর্ক জুড়ে দিল কি না, আপনাদের এখানে নবকল্যাণ ভবকল্যাণ আসছে, এগুলোকে পড়ে।
বলছে কে পড়ে, মানে যারা কর্তাস্থানীয় নবকল্যাণ আমরাই পড়ি। এইসব না নিয়ে একটু তখন চণ্ডীগড় থেকে বেরোতো কম্পিটিশন মাস্টার, সিএসআর, এগুলো নিলে তো ভালো হয়, আমরা বেকার একটু দেখতে পারি। এইগুলো আবার কেটা পড়ে, কেটা পড়ে মানে আমরাই পড়বো? না না, এসব না, ওই যা আছে তাই থাক, নবকল্যাণ থাকবে, যেহেতু লাইব্রেরিটা উল্টে। যাই হোক, সেই লাইব্রেরি উল্টে দেওয়ার পর্বে আমাদের এখন যিনি প্রেসিডেন্ট ভাস্করবাবুর সঙ্গে ছিলেন। আর দেখা গেল একটা সময় সেই পলাশ, তার পকেটে 10টা টাকা থাকে না, অথচ সে সইটা করলে দুজন লাইব্রেরি কর্মী মাইনে পান না, একজন গ্রন্থাগারিক মনোরঞ্জন মোদক আর একজন শুভলাল সাহা। তা সেই লাইব্রেরিতে আসা হলো এই আমাদের সুব্রতার হাত ধরে। বেশ, এরপরে দেখা গেল যুব উৎসব, যুব উৎসবে সুব্রতা বলছে। তো যুব উৎসবে তখন 25 বছর পর্যন্ত সর্বসাধারণের জন্য আবৃত্তি প্রতিযোগিতা ছিল। তাই সবার মতো পলাশ ও কলেজ থেকে শেষে বুঝে রেডি যে যাবো যুব উৎসব, নাম দেবো। হঠাৎ এই পলাশ হয়ে গেছে, পলাশ হয়ে গেছে, কি ব্যাপার, এই দে ওকে ইয়ে করে দে, বিচারক করে দে, ধরে বেঁধে বিচারক করে দেব। তাই এই তো চলছে পর্ব। এরপর দেখা গেল জীবনের একটা পর্যায়ে সেই কি বিভৎস পড়াশুনো, প্রচুর পড়াশুনো। অনেকে ব্যর্থতাকে চাদরের নিচে মুড়ে রাখে, কেউ কেউ ব্যর্থতা থেকে স্বীকৃতি দিবে, কারণ শিক্ষা নেয়। তো দেখা গেল সেই পড়াশোনার 3টে ধাপ, একটা প্রিলিমিনারি, একটা মেইন, একটা ইন্টারভিউ। তা প্রিলিমিনারি পর্ব হলো, অনেক ধস্তাধস্তি করে, শুভেন্দুবাবু জানেন। মেন পর্ব হলো সেই মনে আছে একবার সেই পরীক্ষার সেন্টার, চিঠি পরীক্ষার সেন্টার বদল হলো, অনেক কিছুই হলো। তারপর সেই বিভৎস জিনিস, প্রিলিমিনারিতে নিতে হতো জেনারেল স্টাডিজ আর একটা সাবজেক্ট ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রিতে ছিল তামিল ল্যাঙ্গুয়েজ, বুঝলেন স্যার? সেই তামিল ল্যাঙ্গুয়েজটা এখানে কোথাও পড়িনি। সেই মাপদার স্যার থেকে শুরু করে কালনার বিজিটিভি সবাই বলে এগুলো কি, সেই এক রাজা কারিকর, সেই সব নাম বিভৎস। পাত্তু পাপাত্তু নাট্যত্ব নাড়া, জাহাজ মণিমেঘালয়, কোথাও যখন পেলাম না, সেই আমাদের বাড়িতে যতীশ্বর মন্ত্রী দ্বারস্থ হতে হলো। নীলকণ্ঠ শাস্ত্রী বইটা আউট অফ প্রিন্ট ছিলেন, বাবা সেই হলুদ কেরোকাটার থেকে বের করে সেইগুলো তৈরি করে দেবে। হলো প্রিলিমিনারি হলো, তারপর সেই রাউস টিউটোরিয়ালস হলো, মেন্সও হলো। দিল্লিতে যখন ইন্টারভিউ দিতে যাই তখন সেই সুব্রতা একটা চিঠি লিখে দিলেন। আর অঞ্জন চতুর্বেদী আজকে আসার কথা ছিল, আসেনি। অঞ্জন চতুর্বেদীর এক বন্ধু পড়তো জেএনইউ কাবেরী হোস্টেলে। তা মফস্বলের মাস্টারমশাইয়ের ছেলে সেই প্রথম কাঁধের ব্যাগ আর চোখের স্বপ্ন নিয়ে দিল্লি দেখলো, জেএনইউ ছিল, কাবেরী হোস্টেল ছিল। তারপর যথারীতি ইন্টারভিউতে এমন ব্রিলিং হলো, সেই সময় শ্রীলঙ্কাতে তামিল মারতে পাঠাচ্ছিল কে? ভারত সরকার। নাম দিয়েছিল কি? IPKF, ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স। আর কপাল গুনে ইন্টারভিউটা চলছিল ভালোভাবে, এবার IKF প্রসঙ্গ চলে এলো। আর তখন ব্যাস বলটা সেই পলাশের পড়ে। তখন পলাশ বললেন, ইট ইজ নট অ্যাট অল জাস্টিফাইড। Why should the government of India hurt the people who are advocating for their self-determination? অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের অধিকার যে কোনো জনগোষ্ঠী আছে, even the UN Charter advocates for it. UN Charterও রয়েছে, তাহলে এখানে শুধু তামিল মারতে পাঠানো হচ্ছে কেন? আর এই নিয়ে করতে এখন খাদের কিনারায়। তারপরে স্বাভাবিক যা হয়, অনিবার্য পতন। পরে বাইরে বেরিয়ে এসে মনে হচ্ছে আনকে গরম হাওয়া বলছে, এ আমি কি করলাম? এত স্বপ্ন, এত সাধনা, সে একেবারে রাত জেগে কোথায় ম্যাকাই হলেন পেজে গিয়ে কি বলে সোশিওলজি, কোথায় ডিডি বাসু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই রাত জেগে গুলে খাওয়া, সেই সব করে শেষ করে এই অবস্থা। পরে অনেক পরে দিল্লির চিত্তরঞ্জন পার্কের এক রিলেটিভ, তারপর দিল্লি কালীবাড়ির হঠাৎ পরিচয় হওয়া এক অবাঙালি ভদ্রলোক অধ্যাপক, দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক। তারা বললেন আগে বলনি কেন আগে বলতে হবে? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কেন আগে বলতে হবে যে আমাকে দেখুন, অন্যদের সুপারিশ কেন দিতে হবে? তো যাই হোক, তখনকার সেই পরিস্থিতি। তাহলে কি করা যায় মানে সে যারা পারলো, ডক্টর ফার্স্টাস পড়েছে, মনে হলো অনেক হয়েছে। সব কিছু সবার জন্য নয়, সবার এসকেপ ভেলোসিটি থাকে না, এই সত্যটা যতটা স্বীকার করা যায় ততটাই ভালো।
ঠিক আছে, সামনে তো রয়েছেন আমাদের তপন পোদ্দার গুরুদেব মানুষ। অনেকে বলতে পারেন তপন পোদ্দারকে বকুলতলায় যেমন রামবাবু বা ওই গৌরীবাবুর কাছে আমি পড়েছি, রামবাবুর কাছে, তা দুজনের শ্রদ্ধা নাম বিদ্যানগরে তপনবাবু তেমনি। এখনকার ছেলেরা যেমন এই চলো কোটায় চলো, রাজস্থানের কোটায় গিয়ে 2 বছর দাঁতে বই কামড়ে পড়ে থাকে, না হলে ট্রেন থেকে লাভ মারছে, যে করে হোক নিচে ক্লাব করতেই হবে, এই আমার সীমান, না হলে মনের দুঃখে নাচিয়ে চলে যাচ্ছে। তা তপনবাবু মনে ব্যক্তিত্ব আঙুল ফল টক বলে লাফাননি। তিনি MBBS পড়তে পড়তে 3rd ইয়ারে হঠাৎ মনে হলো যে না, মানুষের শরীরের শুশ্রূষা অনেকেই করতে পারে, মনের শুশ্রূষা করতে পারে বলে ওইসব ছেড়ে ছুড়ে চলে এলেন যে ছেলেদের মানুষ করবো, ছেলেদের তৈরি করবো। সে একটা অন্য যুগ, পরেশ গোস্বামী, জ্যোতিশ্বর মৈত্র, তপন পোদ্দারের যুগ অন্য যুগ। আমরা কোনোদিন জানতে পারতাম না, জানিও নি যে তপন পোদ্দার কোন সাবজেক্ট পড়ান, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি তো গুরুদেব। আজ এখানে যেটুকু দাঁড়িয়েছি তপন পোদ্দারের জন্য। এই অনেক অনেক মানুষের পল্লগ্রহিতায় আমি সমৃদ্ধ। আর যেটা বলছিলাম, এই বিধানসভার অধিবেশন চলছে, মন্ত্রীমশাই তাও ফুলের তোলা পাঠিয়েছেন, আমাকে ফোন করে বললেন একটু আগে শেখর এখন অধিবেশন চলছে, এর মধ্যেই আমি তোমায় ফোন করছি। আমি ওনার এই বক্তব্যে কৃতজ্ঞ, আমি আপ্লুত। আর আমার জীবনের সেরা সম্বর্ধনাটা সম্ভবত আমি পেয়ে গেছি। কিভাবে না, এখানে 23শে জানুয়ারি এক বৃষ্টিবেলায় সকালে মন্ত্রীমশাই বলতে বলতে বলেছিলেন যে আমি প্রত্যেক বছর 23শে জানুয়ারি শুরু করি কালনাতে, যেখানে নেতাজি সুভাষ এসেছিলেন, যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারে প্রণাম করে ফুল রেখে। তা আজকে শুধু এই বছর নিয়মটা ভঙ্গ হলো, কেন? শেখর আমায় দেখেছে, আমি ফেলতে পারলাম না। এই কথা শুনে আমার গায়ে তখন মানে লিটারালি গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমি পরে বললাম দাদা আপনি কি বললেন? আর ব্যাস, এবার উনি চলে যাওয়ার পর কোথায় গোবিন্দ সেন বলে আর আমার স্কুলটার জন্য তুমি বলে দাও, কোথায় এ বলে তুমি মিনিস্টার স্যারকে বলে দাও। আর আমাকে বলে কিচ্ছু হবে না, ও বাপ্পাকে বললে আমার থেকে বেশি কাজ হবে। তো মন্ত্রীমশাই আবেগের মানুষ, উনি বলে ফেললেন। এইবার যেটা বললাম, তো পলাশের তো এইসব হয়ে গেল, এবার পলাশ পর্ব চলে গেল, নিজের জায়গায় ফিরে আসি। যখন আমি স্কুলে গেলাম, সেই পাটুলি স্কুল, গঙ্গার ধার, এখনকার ছেলেরা ভাবতেও পারবে না। আগে আমরা খালি ফুটবল খেলা দেখার জন্য বান্ধব সমিতির মাঠে চলে যেতাম, পূর্বস্থলীতে চলে যেতাম গাছ কিনতে সাইকেল করে। এখন তো 200 মিটার যেতে গেলে বলে হয় বাইক দাও কিংবা স্কুটি দাও। তো যাই হোক, তো সেই গঙ্গার ধার আমি এসে বললাম সুব্রদা আমার আর হলো না। বললো কি হলো না? তুই দেখ ওখানে যাবি। তো যাই হোক, যে কজন ছিল সে কজন আমারই সহপাঠী। একজন পূর্বস্থলীর প্রগতি দাস, একজন ওখানকার শান্তনু রায় বর্ধমানের। মুখ চোখের দিকে তাকানো যাচ্ছে না, সব যেন একটা অবস্থিত যুদ্ধ, যারা হোক। সেই দিন থেকেই স্পোর্টিং ক্লাবের মাঠে ফুটবল খেলা চলছে। খুব একটা ফুটবল ভালো খেলতাম না, লিগামেন্ট ভাঙা পায়ে। তো যাই হোক, তো আমিও নেমে বললাম, ইন্টারভিউর জায়গায় থাক। তারপরে তো একদিন গেস্ট টিভি ওখানে যেতে হবে। তারপরে তো চলে এলাম এখানে আসার পরও কিছুদিন পর জায়গায় অনেকেই অনেক সময় প্রশ্ন করতো রাত্রির দিকে, তুমি ওখানে বসে কি করছো? আমার এক সময় মনে হতো তাই তো আমি কি করছি, বোধহয় ভুল হয়েই চলে এসেছি। একবার হলো আপনার কি যেন স্কুলটা, উত্তর 24 পরগনা হাবড়া হাই স্কুল। তখন সমন্বয়কে জিজ্ঞেস করলাম দাদা কি করবো, চলে যাই? বলছে না 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 তুমি থাকো, দেখবে তোমার স্কুলটাকে আমি কি করেছি তুমি চিনতেই পারবে না। আমি এখনো চেনার অপেক্ষায় আছি, উনি কি করেন ডেভেলপমেন্ট। যাই হোক, এরপরে নৈহাটিতে একটা স্কুল, নিজস্ব বিশ্বাসের কারণে সুব্রত অনেকদিন আউটস্ট্যান্ডিং ছিল ওই এলাকায়, হাতের তালুর মতো চেনে। আমরা সুব্রত নৈহাটি যাই, বলে নৈহাটি গেলে কি তোর মাইনে বাড়বে, যেতে হবে না। এরপর হলো আরেকটা হায়ার সেকেন্ডারি স্কুল ঘটকপুকুরের কাছে। তো তখন বিথিকা দিকে বললাম, বিথিকা দিকে আমাদের ওই ডক্টর হেমন্তবাবু স্ত্রী, উনি কালনাতে এআই ছিলেন। বললেন তাহলে বিথিকা দিকে ওখানে যাচ্ছি। বলে আপনাকে মেরে পুঁতে রেখে দেবে। বললাম কেন? না আমাদের এখানে যেমন জমি জমা আছে, কোনো কোনো স্কুলের প্রপার্টি আগেকার দিনের মানুষ দিয়ে রেখেছেন। গয়ারাম দাস প্রচুর জমি জমা দিয়েছেন, কয়েক কোটি টাকার প্রপার্টি, এখন হলে দিতেন কিনা ঈশ্বর জানে। তা ওইখানে আবার ভেটি বছর বছর ডাক হয়, আমার টাইমে মারামারি হয়। বিথিকা দিয়ে বললো কোথাও যেতে হবে না, ইউনাইটেডেই থাকে। তো ইউনাইটেডেই হয়ে গেলাম, সবার শুভেচ্ছায় ভালোবাসায় এতগুলো বছর পূর্ণ হলো, অনেক অভিজ্ঞতাও হলো।
ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে। টানা 1.5 ঘন্টা আমি গাল খেয়ে গিয়েছি। একজন গাল দিচ্ছে একটু একটু করে, আর মাঝে মধ্যে হোঁচট খাচ্ছে, ব্রেক খাচ্ছে, মানে ব্রেক নিচ্ছে, আবার গাল দিচ্ছে। তো যাই হোক, তো এইরকম অভিজ্ঞতা হয়েছে। আবার কীরকম অভিজ্ঞতা হয়েছে না, শিক্ষক মশাইরা সবাই মিলে আমরা আমাদের মতো করে ক্লাসে বাইরে থেকে গার্জেন এসেছে হুটোপাটি করতে, যত মাস্টারমশাই কথা আমাদের হাতে ছেড়ে দিবি, কী হয়েছে, ছেলেকে মেরেছে। এখন তো মারধর করা বন্ধ, কারণ মারলেই দেখা যাবে সেই যাকে মারা হবে তার গার্জেন টিভিতে ইন্টারভিউ দেবেন, দেখেছি না আমার ছেলে মেয়ের কী অবস্থা, ওই নাম চমকে গেছে, আর ক্যামেরায় মুখের সাথে তো মুখে রেডিও আসবে, ব্যাস বিখ্যাত হয়ে যাবে। তা আমরা আর ভয় মারি না। তা তখন তো সত্যি সত্যি পেটাতাম। গার্জেন চলে এসেছে হেমাদপুর থেকে, আমার ছেলেকে আমি কিছু বলি না, কোন মাস্টার মেরেছে, ছেড়ে দিন আমাদের হাতে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, কেউ মারেননি, আপনি মেরেছেন। না না, আপনার নাম তো করছেন না, আপনি মেরেছেন। আমি মেরেছি। কিছুক্ষণ দেখে বিড়বিড় করে ওরা চলে গেল। যাকে এলাকাগতভাবে ভয় হোক, ভক্তিতে হোক, লোকজন একটু ভালো টালোই বসে। আমার বাবা এক সময় বলতেন যে তুমি যদি হেমাদপুরে দাঁড়াও কিংবা পোড়ামাতলায়, প্রত্যেক মিনিটে গড়ে আমার একটা করে ছাত্র পাবে। তা দেখা যাচ্ছে ওই সেই আমাদের কি বলে ওই ভট্টাচার্য মশাই, সেও বাবার ছাত্র, রিনুবাবুর কি 12 নম্বর নবদ্বীপ জেলা পরিষদের যিনি ছিলেন, ওই অফিস সুপার ছিলেন, সে ভদ্রলোক বলছেন বাবা নাকি ওনাকে কোরগণিত, কেশবচন্দ্র নাকি কোরগণিত পড়াতেন। আবার স্বপনদাকে বলছেন বাবা পড়াতেন স্বপনদাকে ইকোনমিক্স। আশ্চর্য পণ্ডিত মানুষ, মানে কালিদাসের মেঘদূত থেকে একেবারে ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স ফ্রেম টু ফ্রেম বোঝাতে পারতেন। এই হচ্ছেন আগেকার দিনের মাস্টারমশাইরা। তো সেই তপনবাবুরই পদাঙ্ক অনুসরণ করে, বাবার পদাঙ্ক অনুসরণ করে আমিও চেষ্টা করেছি। কোনো ছেলের যদি আপনার ওই ধরুন চর্মরোগ, এখন তো দেখি স্কিন ডিজিজ বলে ছেড়ে দেয়, চোখের রোগ মাস্টারমশাইরা, অকিউলার ডিজিজও লেখেন না, হাইপেন ডিজিজ নমিনাল কম্পাউন্ড করে ছেড়ে দেয়। ওই যে চোখ উঠেছে জয় বাংলা। আমরা ওই তপন পদ্মার ঘরানায় মানুষ, আমি বাপিদা, আমরা চেষ্টা করি ওটা হবে কনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিস ITIS মানে ইনফ্লামেশন। যদি শরীরে ছেলেদের বলি ব্রঙ্কাস বলে একটা জায়গা আছে, তার ইনফ্লামেশন হয় ব্রঙ্কাইটিস। এইভাবেই চেষ্টা করি। তা তো আর পাটনি স্কুলে যখন ছিল মনে আছে একটা একটা করে উইকেট পড়ছে, আর আমাকে বলছে ক্লাস নিতে হবে। নবদ্বীপে বাড়ি ছিল ঋষিকেশ শাহ, হিস্ট্রি মাস্টারমশাই রিটায়ার করলেন। তা ছিলেন ভট্টাচার্য মশাই, ওই আমাদের অরুণ প্রকাশ ভট্টাচার্যের বাবা, বুঝলেন মাস্টারমশাই? হ্যালো স্যার, অরুণ প্রকাশ ভট্টাচার্যের বাবা। তা উনি ছিলেন ওখানকার এইছেন। তা তিনি ওখানকার মানে বাবাও ডেপুটি হেডের আপনি, উনিও ডেপুটি হেডের নার্স, যাই হোক। তা এইভাবে পরিচয়। তা উনি বললেন যে ওসব জানি না, ওই হিস্ট্রি ক্লাস তোমায় নিতে হবে, ভালো। সেই ওয়ার্ল্ড হিস্ট্রি ভালোই লাগতো, ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। পরে নতুন SSC দিয়ে সত্যি সত্যি মাস্টারমশাই গেলেন হজরত আলী আলসানা, আজকে তার রিটায়ারমেন্ট। আমি বললাম ছেলেদের ওদের কাছে পড়ো। বলি না স্যার আপনার কাছে পড়বো, ওই স্যার ভালো না। আমি এইসব কী কথা, বাজে বাজে কথা। ওই স্যার খুব ভালো, মানে উনি আসল স্যার, আমি নিচে স্যার, এই করে ম্যানেজ করতে হয়। তারপর একটা একটা করে স্যার এক এক বিষয় যাচ্ছেন, আমি পড়াচ্ছি। এরপর এলো সংস্কৃত। বলে তুমি বামুনের ছেলে, সংস্কৃতটা তুমি পড়ো। আমরা মাফ করুন, অনেক হয়েছে, এইবার আমার স্কুল ছেড়ে যাওয়ার সময় হলো। তখন আমি বুঝলাম কি করা যাবে। 7, 9 কোশ্চেন। আজকে চিত্রা দিয়ে আসেনি, অন্যদিন এসেছিলেন, দয়া করে গেছেন, আমার শ্রদ্ধার ব্যক্তিত্ব। তা আমার স্ত্রীও ছিলেন চিত্রা দিয়ে ছাত্রী, ছিলেন মানে এখন আছে। তো যাই হোক, তারা সুন্দরী প্রোডাক্ট। তো বললাম 7 আর 8 কোশ্চেনগুলো তুমি করে দাও, সংস্কৃত অ্যানুয়াল কোশ্চেন করে দিল। স্বাভাবিকভাবেই আমার মেল হিসেবে নিগোতে লাগলো, আমার কিছুই থাকবে না, আমার নাম হবে কোশ্চেন করছি, অথচ আমি নেই। আমি বললাম কি ওই নম্বরগুলো একটু বাড়িয়ে করে শেষ দিকটা, সংস্কৃত ভাষা তোমার কেমন লাগে, নিজের ভাষায় 5টি বাক্যে লেখো, 5 নম্বর। আমার দুর্ভাগ্য একটা ছাত্র বললো না যে আমার খুব ভালো লাগে, সব যে যার মতো করে ঝেড়ে গাল দিয়ে গেল। এই হচ্ছে সংস্কৃত ভাষা। যদিও এই স্কুলেও আমি ওই 12-এর সংস্কৃত বই ম্যাডাম আছেন এখানে, সংস্কৃতের কোশ্চেন করেছি, কমনও এসেছে। আর এ ব্যাপারে বলি, ওই রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান তখন ছিল ডিমড ইউনিভার্সিটি, এখন এটা ফুল ফর্ম ইউনিভার্সিটি, তাই তো স্যার? কি নাম ওটার জন্য এখন হয়েছে? সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি। উনি তার সাথে যুক্ত ছিলেন, ওখানেও অধ্যাপক ছিলেন, বিশ্ববিদ্যালয়ে অনেকদিন।
তো যাই হোক, তার অনৌপচারিক সংস্কৃত পাঠক্রম আমি আর আমার ছাত্র একসাথেই ক্লাস করেছি। এখন অধ্যাপক তরুণ ভৌমিক আর আমি ওখানে 3 মাস 6 মাস সংস্কৃত ক্লাস করেছি। তো যাই হোক, আর বাকিটা বাবার কাছে বাড়িতে চর্চা। এখনো আমি একজন নবজীবন মানুষকে বললাম যে আপনি কি আমাকে বেদান্ত শেখাবেন? বললেন বেদান্ত, বেদের অন্ত হাসাহাসি করছেন। আমি ঠিক আছে, তাহলে পানি নিয়েই বসি, আপনি আমাকে সংস্কৃত গ্রামারই শেখান। তো যাই হোক, তো এইসব নিয়ে চলছে, এই হচ্ছে আমাদের জীবনযাপন। আর ব্যক্তিগত শত্রুতায় আমি কখনোই বিশ্বাস করি না, সবাই আমার বন্ধু। যারা এখানে জুনিয়র রয়েছে তারা আমার খুব স্নেহভাজন। আমি কখনোই কোনো ছাত্রকে দিই, আমাদের এক স্যার, সে আমাদের দিয়ে সিগারেট আনতে পাঠাতো। আমাদের তখন অল্প বয়স, উনি গুনতেনও না প্যাকেটে কটা সিগারেট এসছে। তা দেখা যেত উনি যে কটা আনতে দিতেন তার থেকে সংখ্যায় কমই ওনার হাতে পৌঁছাতো। কিন্তু আমি যখন ছাত্রদের আনতে দিই হয়তো পেন্সিল, রবার, ইরেজার, আর্ট পেপার, এই পর্যন্ত, এর থেকে বেশি কিছু নয়। তা আজকে পেছন দিকে তাকিয়ে মনে হচ্ছে কি পেলাম বলতে গেলে এছাড়া আমি কি বা করতাম মানে এক সময় সিডিএস ক্র্যাক করেছিলাম। সেই তখন সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে শুরু হতো, এখন লেফটেন্যান্ট। আমি এনসিসি সার্টিফিকেট হলাম। তো জীবনযাপনটা অন্যরকম হতো, সন্ধ্যের পর হয়তো পরিস্থিতি অন্য হতো। এখন সন্ধ্যেগুলো বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কাটবে। তা এর মধ্যে কেউ যদি বলে যে রিজনিং করবো, তাকে অ্যালান্থ্রপ হাতে তুলে দিই। কেউ যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার চর্চা করবো, তাকে ডিডি বাসে তুলে দিই। আবার কেউ যদি বলে যে না প্রয়োগগত রাজনীতি সম্পর্কে আগ্রহ হয়, আমি তখন বলি কেআরএম চর্চা কেন্দ্র ওই সোজা মন্ত্রী মশাই, তিনি বর্ধমান জেলায় প্রয়োগগত রাজনীতির শেষ কথা। ওই ব্যাপারটা আমি বুঝি না। আমি যে পিরামিডে কাজ করি সেটা হচ্ছে পড়াশোনার পিরামিড, সেই পিরামিডে থাকলেই আমি সন্তুষ্ট। এখানে আরেকটি কথা, সেই পলাশ পর্বে যদি আমরা ফ্ল্যাশব্যাক করি, একবার কলেজ পড়ুয়া অবস্থায় তখন ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপক গদগদভাবে বললেন, মানে ওনার মুখের ভঙ্গিটা ছিল ওরকম, কোনো বিকৃত করে বলছি না, যাতে গুরুদের মানুষ বলছে তোমার নামে একটি লেখা জমা পড়েছে, লেখাটা কি তোমার? এইভাবে কাউকে কথা বলা যায়? হলে কি তুমি শিক্ষক? আমি বললাম স্যার, ইটস জাস্ট টু আস্ক এ ফ্লাওয়ারিং প্ল্যান্ট whether the flowers are his own or not. তা একজন ভদ্রলোক, তিনি আমার মাস্টারমশাই, তিনি আমাকে বললেন সরি। যাই হোক, তো দেখা গেল সেই সময়ে প্রীতিশ নন্দীর একটা কাগজ ছিল ইলাস্ট্রেটেড উইকলি। তাতে অনুবাদ সুভাষ মুখোপাধ্যায়, সেই বাবা ফেরেনি, এইসব লাইনগুলো স্মৃতি থেকে বলা যাবে না। তো সেইটা বেরিয়েছিল। অনেকেই লিখতেন, খুশবন্ত চন্দ্র লিখতেনি কবিতা, ফার ইস্টের কবিতা আসতো, ওই গোয়া বা ওইসব দিক থেকে কবিতা আসতো। শ্রীকান্ত বার্মা কংগ্রেসের রাজ্যসভার সদস্য ছিলেন পরে, তিনি কবিতা লিখতেন। আর যাই হোক, এগুলো ভাগ্য ক্লিক করে যাওয়াই বলবো। তা সেখান থেকে দেখা গেল বর্ধমানের অখ্যাত একটি কলেজ পড়ুয়ারও কিছু কবিতা ওখানে স্থান পেয়েছিল। তা আজকে মনে হয় ঈশ্বর বলে যদি কেউ থাকে, যদি ভাববাদী দৃষ্টিভঙ্গি থেকে তাকাই আর কি, যে আমি একজন সাধারণ লাইব্রেরির মেম্বার হতে চাইলাম, ঈশ্বর তুমি আমাকে লাইব্রেরির সেক্রেটারি করে দিলে। আমি একজন খুব সাধারণ মাপের শিক্ষক হতে চাইলাম, তুমি আমাকে হেডমাস্টার করে দিলে। আমি খুব সাধারণ কলমজি হতে চাইলাম, পশ্চিমবাংলায় বহির্বাংলায় এমন বোধহয় বই কমই ছিল তা যেখানে আমার লেখা ওঠেনি, এখন পত্রপত্রিকা, ডক্টর বিশ্বজিৎ পান্ডা ওই বাংলা সাহিত্যে যৌনতা ও পালাবদল, যে বইটা 3-3টে এডিশন হয়েছে, তা তাতেও দেখলাম আমার নামটাও রেখেছে। এবার যদি বলে যে এত লেখালেখির মধ্যে তুমি কিসের দিকে আনন্দ পেয়েছ? নন্দন, অবশ্যই নন্দন, যাতে সিরিয়াস পাঠকরা দেখে। যেমন অরুণ বসুকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো অনেক পত্রিকায় লেখেন, কিসের দিকে আনন্দ পান? উনি বললেন মৃত্যু ম্যাগাজিন। তা আমার জীবনের যে বেড়ে ওঠার প্রক্রিয়া, সেখানে এই সুব্রহ্মণ্য থেকে শুরু করে আমাদের সুকান্তবাবু, তা যদিও বাংলায় ওনার অনেক ভাষা, অনেক ব্যাপারে স্বচ্ছ পদচারণা।
সুকান্তবাবুর মেসে থাকতাম, বর্ধমানে হোস্টেলে চান্স পেয়েছিলাম, ইউনিভার্সিটিতে গিয়ে চান্স পেয়েছিলাম, হোস্টেলেও থাকতে পারতাম। কিন্তু জানার 5 ঘন্টার ব্যাপার খুব স্ট্রেনুয়াস ব্যাপার। তো সুকান্তবাবুর ওখানে থাকলাম, ভালো কথা। সেখানে আমি থাকতাম, সুকান্ত থাকতেন, দেবাশিস পোদ্দার, আর বোধহয় ডক্টর চপলেশ ব্যানার্জি, এখন অ্যাডভোকেট। তো এইরকম কয়েকজন ছিলাম। আর একজন ছিলেন আলী ভাই, তিনিও এখন অধ্যাপক বোধহয়। তো এইসব মিলেই আমি দেখেছি শিক্ষকতার বৃত্ত ছেড়ে আমার আর বাইরে বেরোনো হলো না। এবার সবার ড্রিম প্রজেক্ট থাকে, আমারও একটা ড্রিম প্রজেক্ট আছে। সেটা আমি জানি না কোনো সিভিলিয়ান বা অসামরিক কেউ যেতে পারে কিনা, গুগল সার্চ করে দেখতে হবে যে একবার যদি অ্যান্টার্কটিকায় যাওয়া যায়। তা বাড়ি থেকে হাইকমান্ড বলে যে তোমার বিশ্বাস নেই, কোনোভাবে একটু ফাঁক খবর পেলে তুমি ওখানে লাভ মারবে, লাভ মেরে বরফের মধ্যে মিশে যেতে চাইবে যাতে আর কেউ খুঁজে না পায়। তো যাই হোক, একটা জীবন এই করেই চলে যাবে। আর যেটা বলছিলাম, ব্যক্তিগত শত্রুতায় আমি কখনোই বিশ্বাস করি না। যে সমষ্টির শত্রু সে আমার শত্রু, আর যারা আমার কাছে সবাই আমার বন্ধু। সে এইটুকুনি মুচকে গোবিন্দার থেকে শুরু করে বড় বড় শিক্ষক, অধ্যাপক, আরও যারা যারা রয়েছেন। আমি কলকাতা চ্যাপ্টারে অনেকে আসতে চেয়েছিল, আমি আসতে পারিনি, কারণ তারা সবাই এমন মাপের ব্যক্তিত্ব যে তাদের আনতে গেলে তাদেরকে ফোকাসে রাখতে হতো, আমাকে হুটোপাটি করে বেড়াতে হতো, সম্ভব ছিল না। এখানে অরূপবাবু আছেন, অরূপ চৌধুরী, গাছ মাস্টার, আপনারা জানেন সারা ভারতে গাছ ছুটে বেড়ান। আর ডক্টর সবল মৈত্র, সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক, উনি আবার সারা পৃথিবী গাছ ছুটি বেড়ান। আজ অস্ট্রেলিয়া, কাল অমুক জায়গা ভিজিটিং অধ্যাপক হিসেবে যান। আর ওনাকে ওই আফ্রিকান সাবকন্টিনেন্টে অনেক কটা কান্ট্রিতে উনি আবার ওখানে ওদের এগ্রিকালচার অতটা ডেভেলপমেন্ট ছিল না, ট্রান্স করেছেন। তাই এরা সবাই আমার বন্ধু, অরূপবাবুও বন্ধু। গোপীনাথ মন্দিরের যে চরম বস্তুবাদী ভাববাদী, সেই মহারাজ থেকে শুরু করে শ্রীরামপুরের চরমতম যে বস্তুবাদী ডক্টর সাগর, সবাই আমার বন্ধু। ওই রীতাদি, আদিত্য, আমাদের রাজীববাবু, দীপাঞ্জনা ম্যাডাম, সবাই আমার বন্ধু। এই অরূপ এসেছিল মনে হলো ইয়ে থেকে, পাটুলি স্কুল থেকে। অরূপ না, এই অরূপ নানা, অরূপ গোস্বামী। আচ্ছা, আমার ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় রয়েছে, মানসবাবু রয়েছে। মানুষ তোমার কোন স্কুল এখন? পারুলডাঙ্গা। তা ও এক সময় সেই সাব ডিভিশনে ডিস্ট্রিক্টে সব ফার্স্ট হতো বিভিন্ন লেখালেখি, মৌলিক লেখালেখিতে। তারপর আমার ছাত্রী রয়েছেন বিটিআরে, হ্যাঁ বিটিআরে তৃপ্তি ম্যাডাম, পারুলিয়াতে রয়েছে, পারুলিয়াতে দীপালি ম্যাডাম। এখন তো সব শিক্ষিকাকে সব স্মরণ করতে হবে, আগামী দিনেও এরাও শিক্ষিকা অধ্যাপিকা হবে অন্যরা। অরূপবাবু এসেছিলেন, অরূপবাবু আছেন? আরে এই অরূপবাবু নয়, এ তো আমার সহপাঠী। আচ্ছা আচ্ছা, যাই হোক, সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা না? কষ্টের মুহূর্ত আমার রয়েছে। সেটা হচ্ছে একটা কষ্টের মুহূর্ত, পাটুলি থেকে যখন ছেড়ে আসি,